তিন রকমের অভিজ্ঞতা। এক, বাড়ির পুজোর সময় ঘটে যাওয়া এক ঘটনা। দুই, খুব কাছের এক মানুষ চলে যাওয়ার পরেও মনে হওয়া যে সে হয়তো আমার সাথেই আছে। এবং তিন, একটা ক্ষত। কে দিল সেই ক্ষত, আজ আপনারা শুনবেন। নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন এবং চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যেমনটা জানলেন, যেমনটা শুনলেন, তিনখানা এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদের জন্য। তিনজনের নামই আমি প্রথমেই আপনাদের জানিয়ে দিই। প্রথমেই রয়েছে সঙ্গীতা দাস, এবং তারপরেই রয়েছে বিশাল সরকারের অভিজ্ঞতা। আর সর্বশেষ যে অভিজ্ঞতা শুনবেন সেটা পাঠিয়েছেন সুতপা দাস। আজ তিন রকমের এক্সপিরিয়েন্স আপনাদের জন্য রয়েছে। তিনটেই বেশ অদ্ভুত। মানে এই ব্যাপারটা তো আমি রোজই প্রায় বলি যে আমাদের চিন্তাভাবনার বাইরে এমন অনেক ঘটনাই ঘটে যার সঠিক ব্যাখ্যা কিন্তু আমরা সেই মুহূর্তে খুঁজে পাই না এবং পরেও হয়তো পাই না। সেই রকমই তিনটে এক্সপিরিয়েন্স আজ আপনারা শুনবেন। শুরু করবো আজকের এপিসোড। তবে তার আগে, যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান, জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স হতে পারে, ভয় হতে পারে, আনন্দ হতে পারে, ভালোবাসা হতে পারে, মন খারাপ, কিংবা এমন কোনো এক্সপিরিয়েন্স যে আপনার মনে দাগ কেটেছে, যে কোনো রকমের এক্সপিরিয়েন্সই কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। অল ইউ নিড টু ডু, আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে। আর না হয় আপনি মেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। তাহলে চলুন শুরু করছি আজকের এপিসোড সঙ্গীতার অভিজ্ঞতা দিয়ে। আমি সঙ্গীতা, আমি সুভাষ গ্রামে থাকি। আর আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা গল্প আজ আমি তোমার সাথে শেয়ার করছি। তা দাদা, আমাদের বাড়ি তৈরি হচ্ছে, নিজেদের বাড়ি, মানে পুরনো বাড়িটাকেই নতুন করে রেনোভেট করা হচ্ছে। তাই আমরা একটা ভাড়া বাড়িতে আছি। আমার 1 বছরের একটা মেয়ে আছে। এবার আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, তাই আমি আমার বাবার বাড়িতে এসেছি কয়েকদিনের জন্য। এবার এখানে একটাই ঘর, তো সেখানেই এক রাতের ঘটনা। আমি, আমার মা এবং আমার মেয়ে, আমরা তিনজন খাটের উপরে শুয়েছিলাম এবং বাবা সেই রাতে নিচে শুয়েছিল। এবার রাত তখন প্রায় 2টো কিংবা 2:30। আমার মেয়ের প্রচণ্ড জ্বর, তো আমি উঠলাম ওকে ওষুধ খাওয়ানোর জন্য। আচ্ছা, আরও একটা জিনিস বলে রাখি, আমার বাবার বাড়িতে বাথরুমটা ছিল ঘরের ঠিক বাইরে। তো আমি আমার মেয়েকে ওষুধ খাইয়ে ওয়াশরুমে গেছিলাম। তখন ঘড়িতে ঠিক 2:35। এবার ওয়াশরুম থেকে যখন ঘরে ফিরেছি, তখন আমার বাবাও ওয়াশরুমে যাবে। আমার বাবা সেই রাতে খালি গায়ে এবং লুঙ্গি পরে ঘুমিয়েছিল। তো বাবাও তারপরে উঠে ওয়াশরুমে যায়। এবার যখন ওয়াশরুমে যায় বাবা, তখন কোনো সমস্যা নেই, সব ঠিক। কিন্তু যখন ওয়াশরুম থেকে ফেরে, বাবা আমায় বলে যে দেখ তো আমার পিঠের কাছটা জ্বালা করছে কেন। আমি দেখি বাবার পিঠে 5টা আঙুলের দাগ, যেন কেউ আঁচড়ে দিয়েছে। এত বাজেভাবে আঁচড়ে দিয়েছে যে ভেতরের সাদা মাংসটা প্রায় বেরিয়ে এসছে। ওটা যে কিসের আঁচড় ছিল আজও জানি না। তবে বেড়াল বা কুকুর বা এইরকম জাতীয় কিছুর আঁচড় হতে পারে না, কারণ একেবারেই মানুষের হাতের মতো বড় হাতের আঁচড়। শুনলেন সঙ্গীতার অভিজ্ঞতা। যে আঁচড়ের দাগের কথা বলছিলাম, সঙ্গীতাও যেমনটা বলছিল যে কে দিল সেই আঁচড়ের দাগ, আজ পর্যন্ত তাদের কিন্তু স্পষ্ট হয়নি। মানে যে মানুষটার দেয়ালে আঁচড় লাগেনি, পিঠে কেউ আঁচড় দিয়েছে সেটাও নয়, কিন্তু হঠাৎ করে পিঠ জ্বালা করতে শুরু করে এবং তারপরই দেখা যায় পিঠে আঁচড়ের দাগ। কোত্থেকে এলো সেই দাগ, এটা কিন্তু আজও প্রশ্ন। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। যাই হোক, চলে যাচ্ছি আজকের পরবর্তী অভিজ্ঞতায়। পাঠিয়েছে বিশাল সরকার, এবং বিশাল নিজের বাড়ির পুজো সংক্রান্ত একটা অভিজ্ঞতা শেয়ার করেছে। আমি সেটাই আপনাদের পড়ে শোনাচ্ছি যে বিশালের বাড়িতে পুজোর ঠিক আগে আগে কি ঘটনা ঘটেছিল। চলুন শুনিয়ে ফেলি। নমস্কার, আমার নাম বিশাল এবং আমি
আমার বাড়ির পুজো নিয়ে একটা অভিজ্ঞতা শোনাবো। বনেদি বাড়ির পুজো, বুঝতেই পারছো অনেক কাজ থাকে। মন্দিরের ভাড়ার ঘর থেকে বাসন নামিয়ে দিলাম যখন বিকেল 4:30। এবার আমাদের বাড়িতে যিনি কাজ করেন উনি আর আমার বাবার 2 কাকিমা আসলেন পুকুর ঘাটে বাসন মাজবেন বলে। আমাকে ওনারা বললেন যে খড়ের গাদা থেকে একটু খড় এনে দিতে। আমি এনে দিলাম। ওনারা রীতিমতো বাসন মাজতে শুরু করলেন। এবার আমাদের বাড়ি আর বাবার 2 কাকার বাড়ি পরপর। সব বাসন নামানোর ঠিক আগে ওই বিকেল 4টে নাগাদ আমি আমাদের বাড়ির পেছন দিকটায় গেছিলাম। সেখানটায় বেশ জঙ্গল মতো আছে, সেখানে সাফ করা হচ্ছিল। গিয়ে দেখি বাবার এক কাকিমা দাঁড়িয়ে একজন লোককে দিয়ে কলা গাছ কাটাচ্ছে। আমি রীতিমতো সেখানে এগিয়ে যাই সবটা দেখার জন্য। আমাকে বাবার কাকিমা মানে সম্পর্কে আমার ঠাকুমা উনি আমায় বলেন যে যাওয়ার সময় যেন 2টো এখান থেকে থোর নিয়ে যাই। তারপর আমি সেখান থেকে থোর নিয়ে ওই মন্দিরের বাসন নামাতে চলে যাই। এরপরে মন্দিরের আর্ধেক বাসন ধোয়া হয়েছে এবং সেগুলো নিয়ে আমি আবার মন্দিরের ভাড়ার ঘরে রাখছি। হঠাৎ আবার ওই সময় আমার মনে হলো যে ঠিকঠাক কলা গাছ কেটে সরিয়ে রাখলো তো। এই ভেবে আমি আবার সেদিকটাতে যাই। তখন ঘড়িতে বাজে 5:45 মতো, ওই সন্ধে হয়ে গেছে। এবার যেখানে ওই কলা গাছটা ছিল তার পেছন দিকেই একটা পুকুর আছে। আগে ইউজ করা হতো, এখন আর কেউ ইউজ করে না। চারপাশে বাঁশঝাড় আর 2টো বড় তাল গাছ আছে, আর তারই ঠিক সামনে সেই কলা গাছটা। তো এবার ওই কলা গাছটার সামনে আমি গেলাম। যাওয়ার পর আমার কেমন যেন একটু অদ্ভুত লাগছিল, কেমন একটা গন্ধ পাচ্ছিলাম। যেহেতু সন্ধে হয়ে গেছে আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সবটা দেখছিলাম, তো মাটির মধ্যে বা এদিক ওদিক কোনো কিছু দেখতে পাইনি। অন্ধকারের মধ্যে গেছি, হয়তো সেই জন্যই আমার গাটা একটু ভার ভার করছিল। আমার কেন যেন মনে হচ্ছিল ঠিক আমার সামনেই আমার দিকে মুখ করে কেউ যেন দাঁড়িয়ে আছে। এটা আমার মনে হচ্ছিল, আমি কিন্তু কাউকে দেখতে পাইনি। আমি সত্যি বলছি, আমি একটুও ভয় পাইনি। এবার ওই সময় হঠাৎ করে আমার ফোনটা বাজলো। দেখি কাকা কল করেছে, আর কল করে এটা জানতে চায় যে ওই বেদিতে যে আলপনা দেয়া হবে তার জন্য খড়িমাটি ভেজানো হয়েছে কিনা। আমি কাকার সাথে কথা বলতে বলতে সেখান থেকে চলে আসছি। ঠিক ওই কলা গাছটা যেখানে কাটা হয়েছে তার থেকে বেশ কিছুটা আমি সামনে এসছি, এবং এসে হঠাৎ করেই কেন যেন আমি আবার পেছনে ঘুরে তাকাই। আমি কিন্তু এদিকে কাকার সাথে কথা বলছি। দেখি ওই যে কলা গাছটা কাটা হয়েছে গাছের গোড়াটা ওইখানেই কিন্তু রাখা ছিল, এবং মনে হচ্ছে কেউ একজন মহিলা সেখানে বসা। আমি একটু ঘাবড়ে গেলেও ভাবলাম যে বাবার ওই যে কাকিমা যিনি কলা গাছ কাটার সময় ছিলেন উনি হয়তো। আমি 2বার ডাকলাম, বাট নো রেসপন্স। আমি বেশ অবাক হই। যাই হোক, আমি যেহেতু ফোনে ছিলাম তাই কথা বলতে বলতে আমি এদিকে চলে আসি। পরদিন সকালে মানে 21শে নভেম্বর পুজোর দিন আমার সেই ঠাকুমা শিউলি ফুল তুলছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কি গো, সেই কলা গাছটাকে কি খুব বেশি ভালোবাসতে যে কাটার পরেও সন্ধেবেলা সেখানে গিয়ে বসেছিলেন? উনি আমাকে বললেন, তোর আমি তো দৌড়ে তালা দিয়ে গেছিলাম ঘাটে, তোর সামনেই তো মায়ের বাসন ধুচ্ছিলাম, তুই দেখিসনি? আর ওদিকে কি সন্ধেবেলা মরতে যাব? এই কথা শুনে আমি প্রচন্ড অবাক হই। আমি বুঝলাম যে সেখানে ছিল কিছু একটা ছিল যার উপস্থিতি আমি সেখানে পৌঁছেই টের পেয়েছিলাম। যাই হোক, এই ছিল আমার একটা অভিজ্ঞতা। শুনলেন বিশালের এক্সপিরিয়েন্স এবং কে ছিল সেই মহিলা। এই ক্ষেত্রেও কিন্তু সেই একই প্রশ্ন আসে, যদি সেই ঠাকুমা না থেকে থাকেন তাহলে কেই বা ছিল সেই মহিলা? বিশালের কি আরেকটু উচিত ছিল আরেকবার এগিয়ে গিয়ে খোঁজ নেওয়ার, জানতে চাওয়ার যে সেই মহিলা কে ছিল?
নাকি বিশাল যা করেছে একেবারেই ঠিক করেছে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কিন্তু জানাবেন। চলে যাব আজকের একেবারেই শেষ অভিজ্ঞতায়। পাঠিয়েছেন সুতপা দাস, এবং সুতপাদির এই অভিজ্ঞতাটা কিন্তু মন খারাপ করার। কারণ আমাদের পরিবারের কোনো মানুষ যখন আমাদের ছেড়ে চলে যান, সেটা অবশ্যই কিন্তু আমাদের মনকে খারাপ করে দেয়। ঠিক এই রকমই একটা ঘটনা ঘটেছিল ওনার বাড়িতে। কি হয়েছিল চলুন শুনিয়ে ফেলি। আমি সুতপা ভট্টাচার্য, পেশায় শিক্ষিকা, নিবাস মুকুন্দপুর। আমি কলেজ জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আমার বাবা ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাবা খুব অল্প বয়সেই পরলোক গমন করেন। বাবার বয়স তখন মাত্র 52 বছর। বাবা মারা যাওয়ার পর আমাদের পাড়ার লোকেরাও একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। বাবা ছিলেন খুব দয়ালু এবং পরোপকারী মানুষ। এবার বাবার যেদিন কাজ, তার একদিন আগে বাবার ছবি বাঁধানো হলো। খুব শক্ত নাইলনের দড়ি দিয়ে ছবি দেওয়ালে টাঙানো হলো। পাড়ার লোকেরাও আমাদের শান্ত করার জন্য বলতো, তোদের বাবা তোদের ছেড়ে কোথাও যায়নি, তোদের সাথেই আছে। এরপর কাজকর্ম হয়ে গেল। আমি সেদিন সারা রাত জেগে আছি। রাতে মায়ের পাশে শুয়েছিলাম আর মনে মনে বলছিলাম, বাবা তুমি যদি সত্যিই আমাদের কাছে থাকো তাহলে প্রমাণ দাও। বিশ্বাস করবে না, মিনিট 5 পরেই হঠাৎ করে বাবার ফটো ফ্রেমটা ছিঁড়ে পড়ল। আমি দৌড়ে গেলাম দেখতে, কিন্তু না, ফটোটার দড়ি ছিঁড়ে যায়নি। আরো অবাক হলাম যখন দেখলাম এত ওপরে টাঙানো একটা ছবি মেঝেতে পড়ার পরেও ছবিটার কাঁচ কিন্তু ভাঙেনি। সেদিন উপলব্ধি করেছিলাম, বাবার কাজ হয়ে যাওয়ার পরেও বাবা আমাদের সাথেই আছে। যেমনটা একটু আগেও বলছিলাম যে আমাদের পরিবারের কোনো মানুষ, আমাদের কাছের মানুষ যখন আমাদের ছেড়ে চলে যান, পরলোক গমন করেন, সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই খুব কষ্টের। কিন্তু সুতপাদির পাঠানো এই অভিজ্ঞতার মতো এমন অনেক ঘটনাই শোনা যায় এবং জানা যায়, যেখান থেকে এইটা কিন্তু বারবার মনে হয় যে তারা হয়তো চলে গিয়েও কখনো কখনো এইটা বোঝাতে ফিরে আসেন যে তারা গিয়েও চলে যাননি, হয়তো আমাদের সাথেই আছেন। যাই হোক, এই ছিল আজকের আমাদের 3খানা অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। নিজেদের মতামত, নিজেদের ফিডব্যাক অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট সেকশনে করতে পারেন, কিংবা যদি আপনার পার্সোনালি আমায় কিছু বলতে হয় সেটাও কিন্তু আপনি করতে পারেন আমার ইনবক্সে, ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে। আর যেমনটা বললাম, যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান সেটাও করতে পারেন। খুব সিম্পল, আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের গল্প, আজকের আড্ডা এখানেই শেষ হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সবার সাথে দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।